সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব দুর্যোগে সংকটে ত্রাতা হয়ে হাসিনার ফিরে আসা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জুলাইয়ের মামলায় থলের বিড়াল ফাঁস, গুলিবিদ্ধের ভুয়া দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার প্রশ্নের শেষ ঠিকানা কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় এবার মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা, মারধর বাংলাদেশে, অভিযুক্ত বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নেতার অন্ত্যেষ্টিতে জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেফতার, জেলে পাঠাল আদালত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আবার যুদ্ধে ফেরার হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দ্রুত পদক্ষেপ না নিলে সব হারাবে ইরান, ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব চুক্তি না হলে খুব খারাপ সময় আসবে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেল। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নেমে আসে বর্বর নির্যাতন। হত্যা, গুম-খুন, জেল-জুলুম হয় নিত্যসঙ্গী। দেশব্যাপী এমন এক ভীতিকর অবস্থার সৃষ্টি করা হয় যেখানে কেউ বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের নাম পর্যন্ত উচ্চারণ করার সাহস পেত না। বঙ্গবন্ধুর খুনি ও তাদের পৃষ্ঠপোষকেরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের অপচেষ্টায় চালিয়ে যায়। নেতাকর্মীরা ছিল হতাশ এবং দিশাহীন। এমন পরিস্থিতিতে ১৯৮১ সালের ১৭ মে জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয়, বাঙালি জাতিসত্তায় বিশ্বাসী প্রতিটি মানুষ সেদিন নতুন প্রেরণা খুঁজে পেয়েছিলেন, নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় খুঁজে পেয়েছিলেন। তাই বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। ১৯৭১ সালে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতার পর পরাজিত শক্তি ও বিশ্বাসঘাতকেরা মিলে গোপন ষড়যন্ত্রে মেতে ওঠে। দেশি বিদেশি সেই ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবন দিতে হয়। হত্যা করা হয় সেদিন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে উপস্থিত পরিবারের সব সদস্যকে। সে রাতে হত্যা করা হয় আওয়ামী লীগের আরও অনেক নেতাকে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির আস্ফালন শুরু হয় চতুর্দিকে। সান্ধ্য আইন আর ট্যাঙ্ক কামানের টহল দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কথা বলতেও ভয় পেত মানুষ। সেই অবরুদ্ধ দিনের অর্গল খুলে যায় ১৯৮১ সালের ১৭ মে। এ যেন অনেকটাই গ্রিক পুরাণের বীর প্রমিথিউসের গল্প নতুন করে ফিরে আসা। সে অনেক দিন আগের কথা। অলিম্পাসের চূড়ায় জিউস সহ যেসব দেবতার বাস ছিল, তাদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল টাইটানরা। কিন্তু দেবতাদের মতো অত ক্ষমতা না থাকায় যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল তাদের। পরাজিত টাইটানদের বন্দী করা হয়েছিল এমন এক জায়গায় যেন তারা আর ফিরে আসতে না পারে। প্রমিথিউস ছিলেন এরকম এক টাইটানের ছেলে। প্রমিথিউস আর তার ভাই এপিমিথিউসকে বন্দী না করে জিউস তার সঙ্গেই রেখেছিলেন। কিন্তু প্রমিথিউসের কোনো ইচ্ছা ছিল না অলিম্পাসে থাকার। তিনি তার ভাইকে নিয়ে পৃথিবীতে নেমে এসেছিলেন। তখন মানুষ সুখে ছিল না। প্রমিথিউসের মন খারাপ হল। তিনি চিন্তা করে দেখলেন যে মানুষের কাছে যদি আগুন থাকত তাহলে তো এরকম করে জীবন কাটাতে হতো না। অনেক চিন্তা করে প্রমিথিউস জিউসের কাছে গিয়ে মানুষের জন্য আগুন চাইলেন। কিন্তু জিউস স্রেফ না করে দিলেন, কারণ দেখালেন যে আগুন পেলে মানুষ ক্রমেই শক্তিশালী হয়ে উঠবে এবং একসময় তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়াবে। জুলাই দাঙ্গার প্রেক্ষাপটকে ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাম্প্রতিক তদন্তে দেখা গেছে আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি থেকে শুরু করে বেঁচে থাকা মানুষকে মৃত সাজিয়ে মামলা করার মতো জালিয়াতির ঘটনা ঘটছে।
শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, সিলেটের কোম্পানিগঞ্জে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর মা স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তার ছেলেকে গুলি করার অভিযোগে মামলা করেছিলেন। তবে পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে যে ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়নি, বরং একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। মূলত পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এই সাজানো মামলা করা হয়। অনুরূপ একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়, যেখানে ২০ বছর বয়সী এক তরুণ গুলিতে নিহত হয়েছেন এবং তার লাশ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তার মা। অথচ তদন্তে দেখা যায় ওই তরুণ বহাল তবিয়তে বেঁচে আছেন এবং অন্য একটি মামলায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। পুলিশ প্রশাসন জানিয়েছে, এসব ভুয়া মামলার কারণে সাধারণ মানুষ চরম আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছেন। মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে দ্বন্দ্ববিধির ২১১ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে অপরাধ ভেদে ২ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার কর্মীরা এই প্রবণতাকে আইনি ব্যবস্থার চরম অপব্যবহার হিসাবে আখ্যায়িত করেছেন। তারা মনে করছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত প্রতিশোধ নিতে জুলাই দাঙ্গাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা এখন অনেকটা পুরনো গানের মতো। সুর চেনা, কথা মুখস্থ, কিন্তু গাওয়ার লোক দিন দিন কমে আসছে। যারা এই গান একসময় গাইতেন, তারাও অনেকে এখন গলা নামিয়ে ফেলেছেন। কেউ সুবিধার হিসাব কষে, কেউ ভয়ে, কেউ বা বিশ্বাস হারিয়ে। ২০২৪ সালের অগস্টে একটা নির্বাচিত সরকারকে কু করে ফেলে দেওয়ার পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেটি পূরণ হয়েছে মূলত দুটি শক্তির সমন্বয়ে। একদিকে বিএনপি, অন্যদিকে ইসলামপন্থী দলগুলো। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই দুটি শক্তির সঙ্গে একটি অস্বস্তিকর কিন্তু কার্যকর সম্পর্ক বজায় রেখে চলেছে। এই সম্পর্কের ফলাফল হচ্ছে যে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র দিন দিন আরও ক্ষীণ হয়ে আসছে। বিএনপির ইতিহাস ঘাটলে দেখা যায় দলটির জন্ম এবং বেড়ে ওঠা সামরিক শাসনের ছায়ায়। জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল গড়ে তোলেন, সেটির আদর্শগত ভিত্তি কখনোই স্পষ্ট ধর্মনিরপেক্ষ ছিল না। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বিসমিল্লা যুক্ত করার কাজটি তাঁর আমলেই হয়। এরপর থেকে বিএনপি বারবার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধেছে, তাদের রাজনৈতিক বৈধতা দিয়েছে এবং ক্ষমতার প্রশ্নে তাদের সঙ্গে আপোস করেছে। জামায়াতে ইসলামীর মতো একটি দলকে, যাদের নেতারা ৭১-এ গণহত্যায় অংশ নিয়েছিল, বিএনপি কেবল জোটসঙ্গী হিসেবে নয়, মন্ত্রিসভায় স্থান দিয়েছে। এটি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নয়, এটি মূল্যবোধের প্রশ্ন। আর ২০২৪-এর জুলাই-অগস্টে বিদেশি রাষ্ট্রের টাকায়, ইসলামিক জঙ্গি সংগঠনের সহায়তায় আর সামরিক বাহিনীর সমর্থনে ২০২৪ সালে দেশব্যাপী জুলাই দাঙ্গা বাঁধিয়ে দেশের নির্বাচিত সরকারকে কু করে ফেলে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করা সুদি মহাজন ইউনূসের শাসনামলে বাংলাদেশে যা ঘটেছে, সেটি আরও সরাসরি। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, হিন্দু পরিবারের সম্পত্তি দখল, এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু যখন রাষ্ট্র এসব ঘটনার বিচার করে না, যখন দায়ীদের আড়াল করা হয়, যখন ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতার কথা বলেও প্রতিকার পান না, তখন এটিকে আর শুধু বিচ্ছিন্ন ঘটনা বলার উপায় থাকে না। দীপু দাস হত্যার ঘটনা এই প্রসঙ্গে একটি নামমাত্র। এর বাইরে অসংখ্য ঘটনা আছে যেগুলো মিডিয়ায় আসেনি বা এলেও দ্রুত চাপা পড়ে গেছে। ধর্মীয় বাজারতত্ত্বের ভাষায় বলতে গেলে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির এই উত্থান হঠাৎ ঘটেনি। বছরের পর বছর ধরে মানুষের অর্থনৈতিক হতাশা, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থার প্রতি অবিশ্বাস এবং প্রগতিশীল রাজনীতির কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই শূন্যস্থান। ভাষণ শেষে প্রবীণ ভদ্রলোক বলেছিলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপরই তার ওপর শুরু হয় হামলা, ধাক্কাধাক্কি, অকথ্য ভাষায় গালাগাল। শেষে মাইকে ঘোষণা করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে ওই প্রবীণকে, যিনি একজন মুক্তিযোদ্ধা। এই ঘটনা ঘটেছে বাংলাদেশের নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। সেখানে বাজেট পেশের পর স্থানীয়দের আলোচনায় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে। ভাষণ শেষে তিনি জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলায় নিজেই ভুল হয়েছে, মুখ ফসকে বলে ফেলেছি ইত্যাদি বলে ক্ষমা চান। কিন্তু তাতে দমেনি সবাই উপস্থিত বিএনপির কতিপয় নেতাকর্মী। তাদের অন্যতম বিএনপির যুব সংগঠন যুবদলের নেতা আলাউদ্দিন। ওই প্রবীণ মুক্তিযোদ্ধার ওপর চড়াও হন। বিএনপির জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগানে আপত্তি আছে জানা থাকায় ওই প্রবীণ নিজে থেকেই ভুল স্বীকার করেছিলেন। তারপরও তার রেহাই মেলেনি।
যদিও বিএনপি নেতৃত্ব এই জাতীয় একাধিক ঘটনার মতো এক্ষেত্রেও দাবি করেছে অভিযুক্ত আলাউদ্দিন তাদের দলের কেউ নয়। শুক্রবারই চট্টগ্রামে পুলিশ ১৬ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করে। তারা চট্টগ্রামের জনপ্রিয় নেতা মোশাররফ হোসেনের অন্ত্যেষ্টি বা জানাজায় অংশ নিয়ে জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন। শুধু এই কারণে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পেশ করে এবং বিচারক অভিযুক্তদের কারাগারে পাঠিয়েছে। বাংলাদেশে বিগত অন্তর্বর্তী সরকারের সময় জয় বাংলা বলায় বহু মানুষকে জেলে যেতে হয়েছে। মুক্তিযোদ্ধাদের ওপর নিপীড়ন, নির্যাতন, লাঞ্ছনার ঘটনা মাত্রা ছাড়িয়েছিল। এমন নেতার শেষকৃত্যানুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগের ১৬ কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ ধৃতদের কারাগারে পাঠিয়েছেন। গত বুধবার প্রয়াত হন আওয়ামী লীগের চট্টগ্রামের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। তিনি ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার এবং সফল ব্যবসায়ী। এছাড়া আওয়ামী লীগ সরকারের পূর্ত ও গৃহায়ন মন্ত্রী ছিলেন। শুক্রবার চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের ভিড় নিয়ে বাংলাদেশের রীতিমতো আলোচনা শুরু হয়েছে। ভিড় সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে। তারপরও নেতার শেষকৃত্যানুষ্ঠানে দলের নেতাকর্মীদের ঢল দেখে সকলেই বিস্মিত। মোশাররফ হোসেন বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। আওয়ামী লীগের জমানায় তার নাম রাষ্ট্রপতি পদের জন্যও বিবেচিত হয়েছিল। বৃহস্পতিবার তার জানাজায় হাজির আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন। এই অপরাধে ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও জয় বাংলা স্লোগান বাতিল করেনি সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা ছিল এই স্লোগান। সেই জয় বাংলা বলাতে পুলিশ কেন আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করল তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, জানাজার জন্য আগাম অনুমতি নেওয়ায় সেখানে হাজির হওয়াটা আইনত কোনো অপরাধ ছিল না। তারপরও পুলিশ জানাজায় যোগ দেওয়ায় গ্রেফতার করে। আরও আশ্চর্যের বিষয় হল, জয় বাংলা স্লোগান দেওয়ায় কেন গ্রেফতার করা হয়েছে সে প্রশ্ন বিচারকও তোলেননি। তিনি ভিতরে জেলে পাঠিয়ে দেন। ফলে পুলিশের পাশাপাশি বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। জানাজায় হাজির ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তথা বিএনপি নেতা শাহাদাত হোসেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাজনৈতিক কেরিয়ারে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। মানুষ তাকে স্মরণে রাখবে। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যকেই ক্ষতিগ্রস্ত করেনি, এর প্রভাব সাধারণ মার্কিন পরিবারগুলোর উপরও পড়ছে। শনিবার ১৬ মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি লেখেন, মার্কিনদের বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে পছন্দের এই যুদ্ধের ক্রমবর্ধমান খরচ তাদেরই বহন করতে হবে। পোস্টটির সঙ্গে তিনি মার্কিন ট্রেজারি বন্ডের বাড়তে থাকা সুদের হারের একটি ছবিও যুক্ত করেন। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ১/৫ সাধারণত এই প্রণালী দিয়েই হয়ে থাকে। আরাকচি বলেন, জ্বালানির দাম বৃদ্ধি ও শেয়ার বাজারের বুদবুদ বাদ দিলেও আসল চাপ শুরু হবে তখন যখন মার্কিন ঋণ ও গৃহঋণের সুদের হার বাড়তে থাকবে। গাড়ির ঋণ খেলাফির হার ইতোমধ্যেই গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, যতদিন যুদ্ধের হুমকি থাকবে ততদিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতিও বাড়তেই থাকবে। এই চাপ শেষ পর্যন্ত ঋণের সুদ বৃদ্ধি এবং সম্ভাব্য মন্দার দিকে নিয়ে যেতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও যুদ্ধের আর্থিক চাপের প্রসঙ্গ তুলেছেন। তিনি ব্যঙ্গাত্মক সুরে এক্সে লেখেন, তাহলে আপনারা ২০০৭ সালের পর সর্বোচ্চ সুদে ঋণ নিচ্ছেন যাতে ব্যর্থ টেলিভিশন উপস্থাপক পিট হেগজেথ হরমুজে যুদ্ধমন্ত্রী সেজে ঘুরতে পারেন। গালিবাফ বলেন, ৩৯ ট্রিলিয়ন ডলারের ঋণের চেয়েও বড় পাগলামি হল একটি অভিনয়সুলভ যুদ্ধের জন্য আর্থিক সংকট পূর্ব সময়ের মতো উচ্চ সুদে অর্থ জোগানো। এর ফল হতে পারে নতুন একটি বৈশ্বিক আর্থিক সংকট। যুক্তরাষ্ট্র সরকারের ৩০ বছর মেয়াদী $২৫ বিলিয়ন বন্ড ৫% সুদে বিক্রির পর এ মন্তব্য এসেছে। প্রায় ২ দশকের মধ্যে এমন ঘটনা এই প্রথম। গত শুক্রবার ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারও প্রায় ১ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন হরমুজ সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতি বাড়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় প্রধান অচলাবস্থার একটি বিষয় হল হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। ইরান চাইছে এই জলপথের উপর তাদের সার্বভৌম নিয়ন্ত্রণ স্বীকৃতি দেয়া হোক। ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় ফুরিয়ে আসছে ইরান, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নাও, না হলে তাদের আর কোনো কিছুই থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার ঠিক পূর্ব মুহূর্তে এই বার্তা দেন ট্রাম্প। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সংঘাত অবসানে তেহরান সম্প্রতি যে প্রস্তাব দিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র কোনো শক্ত ছাড় দিতে ব্যর্থ হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপোষ না করার কারণে এই আলোচনায় অচলাবস্থা দেখা দিতে পারে। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধবন্ধের চুক্তিতে রাজি না হলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার সাম্প্রতিক এই বার্তায় সেই একই হুমকির সুর শোনা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে অগ্রাহ্যযোগ্য বলে প্রত্যাখ্যান করেন ইরানের সঙ্গে দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে দেশটির জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, একটি সমঝোতায় পৌঁছনো ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের স্বার্থেই গুরুত্বপূর্ণ। ফরাসি গণমাধ্যম BFM-TVকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছনোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে এখনও গভীর সন্দেহ ও অবিশ্বাস বজায় রেখেছে ইরান। তেহরান ইতোমধ্যে জানিয়েছে, ওয়াশিংটন আলোচনার বার্তা পাঠালেও অতীত অভিজ্ঞতার কারণে তারা মার্কিন প্রতিশ্রুতির ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, সামরিক চাপ